সারা বিশ্বের এখানে ওখানে সেখানে কোথায় কি হচ্ছে এর সব কিছুর খুঁটিনাটি নিয়ে বিশ্ব বুলেটিন। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সামাজিক নিয়ম নাকি অত্যন্ত রক্ষণশীল। সেখানে বাঁধ ভাঙা কোনো পদক্ষেপ সত্যি খুব বিরল। আর এক বিরল সিদ্ধান্তই এবার এই দেশকে সারা বিশ্বের সামনে দাঁড় করিয়েছে। সমলিঙ্গ দম্পতিদের বিয়েতে সম্মতি। কোন দেশ আর এই পুরো ব্যাপারটি বা কি, এই নিয়েই আজকে নিউজ ডিকোডেড। সমলিঙ্গ দম্পতিদের বিয়েতে সম্মতি না দেওয়াটা অসাংবিধানিক একটি ঐতিহাসিক রায়, এমনটাই সাফ জানালেন জাপানের আদালত। জাপানের মতো তথাকথিত রক্ষণশীল দেশে এই রায় নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে সমকামীদের বিয়ের আইনি অধিকার নিয়ে লড়াই করা আন্দোলনকারীরা। এই নজিরবিহীন রায় দিয়েছে জাপানের স্যাপেরো জেলা আদালত। জাপানের আন্দোলনকারী তথা সমকামী সম্প্রদায়ের মানুষজনের মতে সমলিঙ্গে বিয়েকে আইনি তকমা দিতে এই রায় প্রতীকী জয় হয়ে চিহ্নিত থাকবে। কারণ এই প্রথম জাপানে সমলিঙ্গের বিয়ে আইনি পরিভাষায় বৈধ তকমা পেল। যদিও জাপানে এখনো সমকামীদের বিয়ে নিয়ে আইন তৈরি করা হয়নি, তবে তাদের মতে ভবিষ্যতে সমকামীদের বিয়ের অধিকারকে আইনি পথে নিয়ে যাওয়ার দরজা খুলে দিতে পারে এই রায়। 1880 সাল থেকেই জাপানে উভলিঙ্গের দম্পতিদের বিয়ে আইনত বৈধ, তবে সমলিঙ্গের বিয়ে এখনো পর্যন্ত সেই দেশে অবৈধই রয়েছে। যদিও উভলিঙ্গের বিয়েতে আইনগতভাবে দুপক্ষেরই সম্মতি প্রয়োজন হয়। তাহলে এবার এমন কি হলো? আইনি বাধার পাশাপাশি রয়েছে জাপানের মতো তথাকথিত রক্ষণশীল সমাজের বাধাও। সমকামী সম্প্রদায়ভুক্তদের জন্য জাপানের সমাজ যথেষ্ট উদার মনোভাবাপন্ন নয় বলেও দাবি আন্দোলনকারীদের। স্বাভাবিকভাবেই এই রায়ে উচ্ছ্বসিত সমকামী সম্প্রদায়ের মানুষজন তথা আন্দোলনকারীরা। ম্যারেজ ফর অল জাপান নামে সমকামীদের বিয়ের অধিকার নিয়ে সরব এক সংগঠনের ডিরেক্টর তথা প্রাইড হাউস টোকিওর সদস্য গোন মাতসুনাকা এই রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই রায়ে আমি সত্যিই খুব খুশি। রায়দানের আগে পর্যন্ত আমরা জানতাম না কি হতে যাচ্ছে, তবে এখন অত্যন্ত আনন্দিত। উচ্ছ্বসিত 44 বছরের মাতসুনাকার উক্তি, এই রায়ের মূল্য পরিমাপ করা সম্ভব নয়। আইনি দিক থেকে এশীয় দেশগুলির তুলনায় যথেষ্ট উদারপন্থী হলেও সামাজিকভাবে সমকামী সম্প্রদায়ভুক্তদের কার্যত আড়ালেই রেখে দিয়েছে জাপান। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান, সেখানে এই মুহূর্তে বিয়ের অধিকারের বাধা ছাড়াও সমকামী দম্পতিরা তাদের সঙ্গীর সম্পত্তির অধিকারী হতে পারেন না। এরকম আরও কি কি বাধা আছে সে দেশে, আর কিভাবেই বা এই ঐতিহাসিক জয়ের রাস্তা তৈরি হলো? যে বাড়িতে সমকামী দম্পতিরা বসবাস করেন তার উপর আইনিভাবে অধিকারহীনতা ছাড়াও সঙ্গীর কোনো সন্তান থাকলে তার অভিভাবকত্বে আইনগতভাবে বাধা রয়েছে। প্রসঙ্গত, বিভিন্ন পুরসভা থেকে পার্টনারশিপ শংসাপত্রের মাধ্যমে জাপানের সমকামী সম্প্রদায়ভুক্তরা বাড়ি ভাড়া করতে অথবা হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। তা সত্ত্বেও উভলিঙ্গের দম্পতিদের মতো সমান অধিকার থেকে সমকামীদের বঞ্চিতই রাখা হয়েছে। স্যাপেরো জেলা আদালতে দুজন পুরুষ দম্পতি সহ এক মহিলা জাপান সরকারের কাছে 1 মিলিয়ন ইয়েন বা ভারতীয় মুদ্রায় 64 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণের আবেদন করে একটি মামলা করেছিলেন। তাদের দাবি ছিল, নিজের সঙ্গীকে আইনত বিয়ে করার অধিকার না থাকায় যে মানসিক যন্ত্রণার মধ্যে তাদের যেতে হচ্ছে তার স্বীকৃতি দেওয়া উচিত জাপান সরকারের। এতদিনে এই প্রথম জাপান সমলিঙ্গের বিয়েকে আইনি পরিভাষায় বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এর আগে জাপানে সমকামীদের বিয়ে নিয়ে কোনো আইন তৈরি করা হয়নি। তবে আন্দোলনকারীদের মতে আদালতের এই রায় ভবিষ্যতে সমকামীদের বিয়ের অধিকারকে আইনি পথে নিয়ে যাওয়ার দরজা খুলে দিতে পারে। এই রায়ে খুবই খুশি সমকামী সম্প্রদায়ের মানুষজন তথা আন্দোলনকারীরা। এবং এলজিবিটি এক্সপার্টদের ধারণা, জাপানের এই রায় বিশ্বের অন্যান্য দেশের কাছেও একটি সদর্থক বার্তাই পৌঁছে দিয়েছে। মার্কিন মসনদে পালাবদলের পরই তলানিতে ঠেকেছে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক। হোয়াইট হাউসে বাইডেন জামানা শুরুর পর থেকেই যুযুথান দুই দেশ। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি খুনি বলে তোপ দাগেন জো বাইডেন। পাল্টা পুতিনের চাঁদাছোড়া জবাব, একজন খুনি পারে অন্য আরেক খুনিকে চিনে নিতে। এর প্রতিক্রিয়া দিয়েছে মস্কো। ওয়াশিংটনকে এক হাত নিয়ে পুতিন বলেন, মেরিকো রেড ইন্ডিয়ানদের হত্যা করেই সে দেশে উপনিবেশ গড়া হয়েছিল। তাছাড়া সে দেশে ব্ল্যাক লাইফ ম্যাটার্সও আন্দোলন হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসভেক বলেছেন, ইতিহাসে কখনো এরকম হয়নি। বাইডেনের মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশে অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা দেওয়া স্থগিত করা হয়েছিল, সেগুলোর বেশিরভাগ দেশেই আবার এই টিকা দেওয়া শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকাকে নিরাপদ ও কার্যকর বলে আখ্যা দেওয়ার পর জোটের এইসব দেশ এই টিকা দেওয়া শুরু করবে। শরীরে রক্ত জমাট বাঁধার সাথে এই টিকার সম্পর্ক থাকার আশঙ্কা থেকে ইইউ 13টি দেশ এই টিকা দেওয়া স্থগিত করেছিল। এরপরেই ইউরোপীয় মেডিসিন এজেন্সি বিষয়টি পর্যালোচনা করে। এতে বলা হয় যে রক্ত জমাট বাঁধার উচ্চ ঝুঁকির সঙ্গে এই টিকার সম্পর্ক নেই। এখন জার্মানি, ইতালি, ফ্রান্স এবং স্পেন বলছে যে তারা এই টিকা দেওয়া আবার শুরু করবে। আসন্ন রমজান উপলক্ষে পরিকল্পনা ঘোষণা করেছে মসজিদে নববী পরিচালনা কমিটি। তাতে বলা হয় তাবরির নামাজের আধ ঘন্টা পরে মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজরের নামাজের 2 ঘন্টা আগে পুনরায় খোলা হবে। তবে রমজানের শেষ 10 দিন 24 ঘন্টা মসজিদ খোলা থাকবে। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে একসাথে 60,000 মুসল্লি নামাজ আদা করতে পারবেন। মসজিদের ভেতরে ও মাঠে একই পরিমাণ মুসল্লি একসাথে নামাজ আদা করবেন। মুসল্লিরা মসজিদের ভেতরে, মাঠে ও মসজিদের ছাদে নামাজ আদা করতে পারবেন। এসব কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে হারমাইন সাফরিন পরিচালনা কমিটি। দু দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ভারতকে এগিয়ে আসার আর্জি জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই একই সুরে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বললেন, অতীতের দ্বন্দ্ব ভুলে সুসম্পর্ক প্রতিষ্ঠায় নয়াদিল্লি ও ইসলামাবাদকে এগিয়ে আসতে হবে। বাজওয়ার বক্তব্য, ভারত ও পাকিস্তানের সম্পর্কে সুস্থিতি এলে সেই সুফল দক্ষিণ ও মধ্য এশিয়ায় পড়বে এবং পূর্ব ও পশ্চিম এশিয়ার সঙ্গে যোগাযোগে ইতিবাচক বাতাবরণ তৈরি হবে। পাক সেনাপ্রধানের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের মূল বিষয় কাশ্মীর। শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর বিবাদের সমাধান না হলে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সংশয় থেকেই যাবে। টিকার ভান্ডারে টান পড়েছে ব্রিটেনের। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা জুটির তৈরি প্রতিষেধক চ্যাডক্স 1 এর একটি বড় অংশ সরবরাহ করেছে ভারতীয় সিরাম ইনস্টিটিউট। ব্রিটেন জানিয়েছে ভারতীয় সংস্থাটি প্রত্যাশা মতো প্রতিষেধক সরবরাহ করতে না পারায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাধ্য হয়ে টিকাকরণের গতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার। এও শোনা যাচ্ছে এপ্রিলে ভারত সফরে গিয়ে এ বিষয়ে পুনের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে আলোচনায় বসতে পারেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী মাসের মধ্যে চ্যাডক্স 1 এর 1 কোটি ডোজ সরবরাহ করার কথা রয়েছে সিরাম ইনস্টিটিউটের, কিন্তু তা না হওয়ায় 50-এর কম বয়সী এখনই টিকা দেওয়া সম্ভব হচ্ছে না সেই দেশে। করোনা ভাইরাসের আবহে তৈরি হওয়া এক নতুন ভয়াবহ সুপারবাগ, যা আদতে এক বিশেষ ধরনের ছত্রাক, আগামী দিনে সি অরিস বিশ্বজুড়ে অতিমারির কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই সুপারবাগের সন্ধান পেয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষক অনুরাধা চৌধুরী এবং তার সহকারীরা। তারা জানাচ্ছেন, সুপারবাগ সি অরিস অতিমারি হয়ে উঠলে বিশ্বজুড়ে 1 বছরেই প্রায় 1,10,00,000 মানুষের মৃত্যু হতে পারে। প্রথাগত চিকিৎসা পদ্ধতির সাহায্যে এই সুপারবাগের মোকাবিলা সম্ভব নয়, কারণ সি অরিসের কোনো ওষুধ বাজারে এখনো নেই। আজ 19শে মার্চ, এই দিনেই দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল একটি বিশেষ চুক্তি। ভাবছেন তো কোন দেশের কথা বলছি, আর এই চুক্তি হয়েছিলই বা কেন? এই উত্তর নিয়েই আজকের ডি ডে। 19শে মার্চ 1972 সাল। তারিখটা দুটি দেশের মানুষের মনে থেকে যাবে চিরকাল। ভারত ও বাংলাদেশ, এই দুই দেশের সরকারের মধ্যে হয়েছিল একটি বিশেষ চুক্তি, যা ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি নামে খ্যাত। বাংলাদেশ প্রতিষ্ঠার মাত্র 3 মাসের মধ্যেই এখনকার বাংলাদেশের রাজধানী ঢাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের পক্ষ থেকে স্বাক্ষর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আজকের পৃথিবীর আন্তর্জাতিক সমস্যাগুলির সমাধান যে শুধুমাত্র পারস্পরিক সহায়তার মাধ্যমেই সম্ভব, সংঘাতের মাধ্যমে নয়, তা এই দুই প্রতিবেশী দেশ বুঝতে পেরেছিল অনেক আগেই। ফলে পারস্পরিক সহযোগিতা, শান্তিপূর্ণ সহাবস্থান, একে অপরের আভ্যন্তরীণ ব্যাপারে বিরত থাকার দৃঢ় সংকল্প ও স্ব দেশের অগ্রগতির জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিতে মোট 12টি দফা ছিল। এই চুক্তির মেয়াদ ছিল 25 বছর, যা নবীকরণযোগ্য ছিল। কিন্তু 1997 সালের 19শে মার্চ এই চুক্তির সময়সীমা পেরিয়ে গেলেও আর নবীকরণ করা হয়নি এই চুক্তির। আজ বিশ্ব বুলেটিন এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল ঠিক এই সময়।